হ্যালো, আসসালামু আলাইকুম। কাইন্ডলি একটু কনফার্ম করবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। সো যারা লাইভে আছেন কাইন্ডলি কনফার্ম করবেন, কমেন্টে কনফার্ম করলেই হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম সকলকে। আশা রাখি সকলেই ভালো আছেন। সো আজকের ওয়েবিনারে সকলকে স্বাগতম। সো আমাদের ওয়েবিনারের টপিকটা হলো যে ইন্ডাস্ট্রিতে আসলে আমরা যারা এআই চ্যাটবট নিয়ে কাজ করতে চাই তারা কিভাবে সামনের দিকে আগালে এই ধরনের অ্যাপ্লিকেশন বানাতে পারে, এটা একটা ছোট গাইডলাইন আর কি দেওয়া হবে ইনশাল্লাহ। সো আমাদের সাথে উপস্থিত আছে শাফকাত খান সিয়াম ভাইয়া, যিনি বর্তমানে আয়ারল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে পিএইচডি রিসার্চার হিসেবে আছে এবং এর আগে তিনি রকমারি বাংলা লিঙ্কে এআই ইঞ্জিনিয়ার হিসেবে ছিল এবং রকমারির যে লাইভ চ্যাটবোর্ডটা আছে ওই চ্যাটবোর্ড টিমে কোড ডেভেলপার হিসেবেও ছিল। আর ভাইয়া মাস্টার্স করছে কোরিয়া থেকে, ভাইয়ার সাথে আমি ছিলাম ইনশাল্লাহ। সো ওয়েলকাম সিয়াম, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। সো আমরা শুরু করতে পারি। ওকে, তো সিয়াম আমরা শুরু করতে পারি, কিছু ইন্ট্রোডাকশন দিতে পারো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়টা ভাই অলরেডি দিয়ে দিয়েছেন। সো আমরা এখন ইনোভেটিভ স্কিলস এর পক্ষ থেকে একটা ওয়েবিনার আয়োজন করতেছি। সো ভাই তাহলে আমরা কি প্রেজেন্টেশন দিয়ে শুরু করে দিই? হ্যাঁ, শুরু করতে পারি, স্ক্রিনটা শেয়ার করতে পারি। তার আগে আমি কিছু বলি। সেটা হলো জি। যে আমরা লাইক 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রেজেন্টেশনটা কমপ্লিট করব। তারপরে আমরা 20 থেকে 25-30 মিনিট আমরা হলো অনেকের কোশ্চেন থাকে, এই কোশ্চেন গুলো আমরা নিয়ে ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান দেওয়ার চেষ্টা করব। ওকে, সো তাহলে আমরা শুরু করতে পারি। থ্যাংক ইউ। সো স্ক্রিনটা তো শেয়ার হচ্ছে। হ্যাঁ, শেয়ার হচ্ছে, জাস্ট স্লাইড শোতে ক্লিক করলে হবে, স্লাইড শো। সো ইনোভেটিভ স্কিলস এটা আমাদের সালমান ভাইয়ের ডেভেলপ করা একটা ব্রেইন চাইল্ড। সো এটা নেক্সট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছে। সো আমরা চিন্তা করি আমরা কি কাজ করছি সব এআই বেসড বা ডেভেলপমেন্ট বেসড জিনিসটাতে, যাতে সবাইকে আরো নিয়ে আসতে পারি। ভাই আমরা সব সার্ভিসও প্রোভাইড করতেছি 7 ডিফারেন্ট কান্ট্রিজে। এরপর আজকে আমরা মেইন যে টপিকটা কভার করব সেটা হচ্ছে চ্যাটবটটা এআই ড্রিভেন চ্যাটবট। চ্যাটবট সিম্পল চ্যাটবটও হতে পারে, যেরকম সিম্পল ফাজি লজিক বেস সার্চিং এই টাইপের চ্যাটবটও আমরা ডেভেলপ করতে পারি। বাট এআই বেস চ্যাটবটটা, যেই চ্যাটবটটা দিয়ে আমরা কোনো স্পেশাল কোনো সার্ভিস প্রোভাইড করা বা স্পেশাল কোনো কাজের জন্য বা স্পেশাল স্পেশাল কোনো জিনিসের জন্য যে আমরা চ্যাটবটটা ডেভেলপ করব। সো এখানে থাকবে হচ্ছে আমাদের ইউনি মডেল হতে পারে। সবচেয়ে সিম্পল এবং আমার হিসেবে সবচেয়ে ইউজফুল হচ্ছে ইউনি মডেলটা, সিঙ্গেল মডেলটা, বিকজ মোস্ট অফ দ্য টাইম
সালমান ভাইয়া হয়তো বলতে পারবেন যে মোস্ট অফ দ্য টাইম আমরা যদি এই যে কোনো একটা কাজের জন্য আমাদের টেক্সট বেস আমি একটু কনফার্ম করি আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। ওই যে একজন লিখলো সাউন্ড নাই। আচ্ছা, কথা কি শুনতে পাচ্ছেন বাকিরা? কথা কি শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম করেন। ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে। হয়তো বা ওকে। তার পার্সোনাল প্রবলেম হতে পারে। ওকে, এটা তো ভাই রেকর্ড থাকবে, সো পরে কেউ দেখতে চাইলে দেখতে পারবেন সেখান থেকে। সো তাহলে আমার হিসাবে হুম, হচ্ছে, জি জি ভাইয়া বলেন। হ্যাঁ, শিওর শিওর, কন্টিনিউ করো। ইউনি মডেল। সো ইনি মডেলটা হচ্ছে রেগুলার ইউজের জন্য মোস্ট অফ দ্য 90% কেস ইনি মডেল দিয়ে কাজ চলে যাবে। সো মাল্টি মডেলটা তখন আসবে যখন আপনি এই আরো এক্সট্রা দিতে চাবেন যে আমার আর চ্যাটবটটা সব ধরনের সার্ভিস নিতে পারবে। ঠিক আছে, যেরকম কেউ যদি একটা ডাক্তারের হয়তো বা অ্যাপয়েন্টমেন্টের জন্য চ্যাটবট সিস্টেম বানাইছে, যে একটা হসপিটালের সাথে কন্ট্যাক্টের জন্য। সো মোস্ট অফ দ্য টাইম টেক্সটে সেটা হয়ে যাবে। বাট এখন কেউ যদি ডাক্তারের প্রেসক্রিপশন বা ডাক্তারের একটা আইডি কার্ড মানে কার্ডের ছবি নিয়ে, ভিজিটিং কার্ডের ছবি নিয়ে দেয়, যে এটা হয়তো বা ইনি মডেলটা ধরতে পারবে না। সো তার জন্য তখন মাল্টি মডেল সিস্টেমটা লাগবে। মাল্টি মডেল সিস্টেমটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কার্ডটা, সরি একটু কার্ডটা শোনা যাচ্ছে আর কার্ডটা শোনা যাচ্ছে না ভাই, একটু যদি বলতেন। আমি শুনতে পাচ্ছি, তোমারটা মনে হয় একটু কম শুনতেছে কিনা, একটু একটু এটাই মানে বলতেছে। ইডি মডেল মানে টেক্সট টেক্সট মডেল, সেই মডেলটা খুব ভালো মতো কাজ করবে। বাট এর পরের যে 10%টা, সেই 10%টার জন্য আপনার মাল্টি মডেলটা লাগবে, যেখানে আপনি ছবি দিয়ে অথবা ভয়েস দিয়ে সেগুলো ওর সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন বা রিপ্লাই দিতে পারবেন প্রপার। এখন আচ্ছা সিয়াম, এখানে একটা প্রশ্ন আছে, বলতে পারি? জি ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আহ, অবশ্যই। সেটা হলো যে মানে মানে যখন আমরা ইউনি মডেলে যাচ্ছি, ঠিক আছে, জি মানে ওই ইউনি মডেলে তো ধরো যে হয় আমার, লাইক যদি আমি ফর এক্সাম্পল অনলি টেক্সট, মনে করো অনলি টেক্সট নিয়ে আমি কাজ করব, তাই না? তাহলে আমার জি ইনপুটটা টেক্সট ডাটা, ঠিক আছে। জি তো ধরো যে টেক্সট ডাটা টু টেক্সট ডাটা আমি এই কনভার্সনটা নিয়ে আসতেছি, তাই না? সো এটাকে তো ইউনি জি, মডেল বলে। হ্যাঁ হ্যাঁ আবার মাল্টি মডেলের ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম হইতে পারে না, যে ফর এক্সাম্পল আমার টেক্সট ইনপুটটা টেক্সট, বাট আমি আউটপুট হিসাবে টেক্সটও চাচ্ছি, ইমেজও চাচ্ছি, এটাও তো একটা মাল্টি মডেল। হ্যাঁ, এরকমটা মাল্টি মডেল। অথবা সাপোজ আপনি যদি চিন্তা করেন যে আমার হয়তোবা ইনপুট আসবে টেক্সট, অডিও বা ইমেজ, হ্যাঁ আমি রিপ্লাই অলওয়েজ টেক্সট দিব, পসিবল না এটা? তো ওইটাও মাল্টি মডেলের পার্টে পড়বে। অথবা আপনি যদি যে ইমেজের জন্য ইমেজ রিপ্লাই যাবে, টেক্সটের জন্য টেক্সট, অডিওর জন্য অডিও রিপ্লাই যাবে, সেটাও মাল্টি মডেলের ভিতরে পড়বে। মিনস যে আমি যদি একটা সিঙ্গেল মডেল দিয়ে ডিফারেন্ট ডোমেইনের এর ডাটা প্রসেস করতে পারি, সেটাই হচ্ছে আমার মাল্টি মডেল সিস্টেম হবে। আচ্ছা। ওকে, সো লাইক মানে সরি, এই জায়গায় একটু ইয়া করি যে ধরো যে জি তুমি জি যে অবশ্যই। মানে এই পর্যন্ত মানে লাইক আমাদের বাংলাদেশে মানে তুমি যতগুলা চ্যাটবট সিস্টেম নিয়ে কাজ করছো, তাই না? তো বেশিরভাগই তো ছিল ইউনি মডেল, মানে বাংলাদেশের জি পার্সপেক্টিভে। জি 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 জি। আচ্ছা। এই জন্যই ভাই আমি বললাম যে মোটামুটি যে কোনো কোম্পানি বলেন বা যে কোনো সার্ভিসের জন্য বা যে কোনো কাজের জন্য যে চ্যাটবটটা আমাদের বানাতে হবে, সেটা 90% ওয়ার্ক ডান হবে ইউনিমডেল দিয়ে। মানে মাল্টি মডেলটা সিস্টেম লাগবে যদি আমি 90% বা মানে এক্সট্রা মাইলটা যেতে চাই, যে আমার চ্যাটবট মানে হিউম্যান ইন্টারাকশন অলমোস্ট জিরো হবে। এবং আমি এটা খেয়াল করছি যে লাইক চ্যাট জিপিটিও কিন্তু প্রথমে আমাদের মাল্টি মোডাল সাপোর্টটা দেয় নাই। হুম, প্রথমে আস্তে আস্তে টেক্সট টু নিয়ে আসছে। টেক্সট হুম, আস্তে টেক্সট টু আস্তে নিয়ে টেক্সট। আসছে, ঠিক আছে।
যে এমনকি ফার্স্ট ওরা সঠিক মাল্টি বুঝতে পারবে। এমনকি মাল্টি মডেলের ক্ষেত্রেও দেখলাম যে তারা হলো যেটা করতেছিল যে পেইড ভার্সনে নিয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যদি 5টা ইমেজ এক ফ্রি ভার্সনে 5টার বেশি দিতে পারতেছি না, ঠিক আছে, তখন আমাকে বলতেছে যে তুমি মাল্টি মডেল ইউজ করতে চাইলে তোমাকে অবশ্যই পেইডে যেতে হবে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস আনতে পারি যে মাল্টি মডেল মাল্টি মডেল চ্যাট জিপিটি তো অবশ্যই মাল্টি মডেল, বাট মাল্টি মডেল ইজ এক্সপেন্সিভ, রাইট? হুম। এমনিতেই আমরা জানি যে এলএলএম বা জেনারেটিভ এআই মডেলগুলো কম্পিটিশনালি অনেক এক্সপেন্সিভ। সো যখন আমি আরো ডিফারেন্ট টাইপ অফ ডাটা নিয়ে আসবো, ডিফারেন্ট মডালিটির ডাটা নিয়ে আসবো, তখন আমার কম্পিটিশন কস্টটাও ওইভাবে বাড়বে। এই কারণে জিপিটি সম্ভবত মানে একটা চ্যাটে হয়তোবা আপনি 5টা এরকম ছবি দিতে পারবেন, বা হয়তোবা যদি সিএসভির কথাও চিন্তা করেন যে আমি সিএসভি ডাটা দিব, সেখানেও এখানে ওদের লিমিটেশন থাকে, সবসময় পারে না বা টাইম লিমিট দেয়, পেইড ভার্সনের দিকে নিয়ে যেতে চায়। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে এই ব্যাপারে আর কি কোশ্চেন ছিল। So, আমরা সবার কোশ্চেনে যাব ইনশাল্লাহ। ও একজন কোশ্চেন করছে মাল্টি মডেল নিয়ে, এটা পরে আমরা যাব, ঠিক আছে ভাইয়া? সো ওকে, নেক্সট স্লাইডে আমরা যেতে পারি। ওকে, নেক্সট। সো এখন আমরা চিন্তা করব একটা চ্যাটবট, এআই চ্যাটবটের কম্পোনেন্ট, ওয়ার্কফ্লো, আই মিন রাফলি একটা আর্কিটেকচারটা নিয়ে, যে আমাদের আর্কিটেকচারটা কিরকম হবে বা কিরকম হওয়া উচিত। সো ফার্স্ট অফ অল আমি এটা বল দিচ্ছি যে আমি যে আর্কিটেকচারটা দেখাবো সেই আর্কিটেকচারটাই যে সবার জন্য সব ক্ষেত্রে সব কাজের জন্য প্রযোজ্য হবে সেটা না। সো কাজ ভেদে ডিফারেন্স আসতে পারে, বাট জেনারেলাইজড একটা আইডিয়া যদি আমরা নিতে চাই, সো এরকম আমরা একটা আইডিয়া নিতে পারি যে নর্মাল একটা চ্যাটবটের ইউজার ইন্টারফেস থাকতে পারে। তারপরে এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট, হ্যাঁ, আর হচ্ছে এপিআই গেটওয়ে থাকবে, যে গেটওয়ে দিয়ে মানে ব্যাক এন্ডে আমার প্রসেসটা হবে। সো প্রসেসটা কিরকম হতে পারে? সো যেহেতু হ্যালো, হ্যাঁ, প্রসেসটা হতে পারে যে যেহেতু এআই চ্যাটবট হবে, সো এআইটা তো আর হিউম্যান না। একটা মানুষ হয়তো বা একটা কথা চ্যাট দেখে বুঝতে পারবে, যেটা একটা মডেল বুঝতে পারবে না। সো তো ফার্স্টে আমরা চিন্তা করতে পারি এরকম যে একটা ক্যাচ অল সিস্টেম, যে সিস্টেমটা আমার অ্যাকচুয়ালি গার্ডরেল হিসেবেও কাজ করবে, অথবা আমার আর ডিফারেন্ট টাইপ অফ ডিটেকশন হিসেবে কাজ করবে। যেরকম আমরা যদি চিন্তা করি যে সরি, আমরা যদি চিন্তা করি সিম্পলি, সাপোজ একটা চ্যাটবটে অনেকে এসে হ্যালো দিবে, হ্যাঁ, আবার আরেকজন মানুষ এসে সালাম দিতে পারে, বা হিন্দু ভাইয়েরা আমরা নমস্কার দিতে পারে, বাট মানে যে কোনো টাইপের গ্রিটিংস দিতে পারে। আবার কিছু মানুষ আছে যে হয়তোবা রাগ করে আসছে সার্ভিস নিতে, হ্যাঁ, যে সে তখন সালাম টালাম কিছুই দিবে না, সে চিল্লাচিল্লি শুরু করলো, সাপোজ। সো এই যে ইন্টেন্ট গুলা, এই কোশ্চেনের যে এক একটা ডিফারেন্ট ইন্টেন্ট আছে, সেই ইন্টেন্ট গুলা আমরা যদি ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা আরো বেটার তাদের অ্যান্সার দিতে পারবো। সো এই ডিটেকশনটার জন্য আমরা একটা যদি কেউ বড় এলএলএম ইউজ করতে চায়, সে এলএলএম ইউজ করতে পারে, অথবা কেউ যদি একটা ফাইন টিউন মডেল ইউজ করে, আমি বলবো সেটা সবচেয়ে বেস্ট হবে, যে নিজের প্রপার ডাটাতে ট্রেন করা একটা ফাইন টিউন মডেল। এরপর আসবে হচ্ছে আমাদের ডিসিশন রাউটার। সো ডিসিশন রাউটারটা এরকম ভাবে কাজ করে যে হয়তোবা আমার কাছে 10টা ইন্টেন্টের নর্মালি কোশ্চেন আসে, হ্যাঁ, এখন 11 নাম্বার ইন্টেন্টটা হইতে পারে যে যেটা ব্যাড কমেন্টস, লাইক কিছু মানুষ থাকে আসে হয়তোবা চ্যাটে প্রবলেম করার জন্য, তাই না? সো সে একটা প্রবলেমেটিক কোশ্চেন দিতে পারে। সো প্রবলেমেটিক কোশ্চেন দিলে সেটাকে আমরা যাতে ক্যাচ করতে পারি বা গার্ডরেল হিসেবে সেটার জন্য যাতে প্রপার অ্যান্সার দিতে পারি, এই সেটার একটা ব্যবস্থা থাকলো।
এখন না, এটা হচ্ছে আমাদের মেইনলি কেন ইউজ হবে, যে আমাদের কস্টটা অপটিমাইজেশন করার জন্য। কস্ট অপটিমাইজেশন করার চিন্তা কেন আসতেছে? এ আম, আমরা তো একটা ব্যাকএন্ডে হয়তো বা ওপেন এআই বলেন বা ক্লড বলেন বা জেমিনাই বলেন, আমরা একটা এপিআই কিনে নিয়ে সেই এপিআইটা আমরা দিয়ে দিতে পারি। বাট আমাদের ওইটা দিলে তো, হ্যালো, হ্যাঁ, কন্টিনিউ করো, সমস্যা নেই, কন্টিনিউ করো। আহ, ওই এপিআই দিয়ে দিলে তো সেটা তো আহ, পরে প্রবলেম, মানে প্রপার অ্যান্সার সবসময় আমাদের জন্য নাও দিতে পারে। তো এই জন্য আমরা করব কি, ইন্টার ডিরেকশন দিয়ে ডিসিশন রাউটার দিয়ে আমরা ডিসিশনটাকে ভাগ করে দিব। যেরকম হয়তোবা গ্রিটিংস বা গুড বাই এই টাইপের অ্যান্সার গুলো আমরা হয়তোবা ক্যাশড একটা অ্যান্সার থাকলো অথবা কিছু ফিক্সড অ্যান্সার থাকলো, হয়তোবা যে আপনার একটা সার্ভিস, যেরকম আমি রকমারিতে ছিলাম, ওখানে কিছু সার্ভিস ছিল যে আমার বইটা আসতে ডেলিভারি কতদিন লাগবে, বা আমার এটা কি আমি রিফান্ড করতে পারবো কিনা, বা আমি বিকাশে পেমেন্ট করতে পারবো কিনা। এই টাইপের সিম্পল যে কোশ্চেন গুলা, এই সিম্পল কোশ্চেন গুলা তো আমার বারবার এআই কে দিয়ে অ্যান্সার দেওয়ার দরকার নেই। সো আমি এটা হয়তো বা ইলাস্ট্রি সার্চে রাখলাম, তারপরে আমি এখানে একটা ফাজি লজিক সার্চ ডিপ্লয় করলাম, যে এই ফাজি লজিক দিয়ে খুব সিম্পলি ওই ইন্টেন্ট গুলা পেলে তখন ওইখান থেকে সার্চ করে অ্যান্সার নিয়ে আসবে। অবশ্যই এখানে ফলব্যাক অপশন থাকতে হবে, যে ওইখানে যদি সাপোজ আমার ইন্টেন্ট মিসক্লাসিফাই হয়েছে, সেই মিসক্লাসিফাইটা যাতে প্রপারলি এআই থেকে অ্যান্সার নিয়ে আসতে পারে। এরপর এর পরের স্টেপ থাকবে হচ্ছে র্যাক পাইপলাইন। সো কিছু ইন্টেন্ট থাকবে যে যে ইন্টেন্ট গুলা কখনোই এটা প্রপারলি ক্যাশ থেকে আমরা দিতে পারবো। সাপোজ একটা বইয়ের দাম কত, ও হয়তোবা চেঞ্জ হতে পারে, বা এটা সার্ভিসের দাম কত, ও যে বা এই ডিসকাউন্টটা কিছুদিন চলতেছে বা কিছুদিন চলবে না, এটা তো ক্যাশে যদি থেকে যায় সেটা ভুল অ্যান্সার দিতে পারে, তাই না? সো আমরা চিন্তা করতে পারি এরকম যে আহ, ওই সময় সে এআই এর কাছে যাবে, এআই প্রপার এপিআই কল করে হয়তোবা সে ওই সার্ভিসটার জন্য যে এপিআই, যে লাইক কিছু বইয়ের ডিসকাউন্ট ছিল এত তারিখ থেকে এত, সো ওই এপিআইটা কল করে সে ডিসকাউন্টের ইনফরমেশনটা নিয়ে সেই ইনফরমেশনটা র্যাক দিয়ে সুন্দর করে গুছিয়ে অ্যান্সারটা দিতে পারবে। সো এইখানে গুছানোর কাজটা করবে হচ্ছে রেসপন্স অ্যাগ্রিগেটর। রেসপন্স অ্যাগ্রিগেটর দেন ফ্রন্ট এন্ডের কাছে আমরা ফিরে যাব, সে ইউজার ইন্টারফেসে দেখাই দিবে। সো আমরা যদি চিন্তা করি, এইভাবে আমরা একটা মানে বেসিক একটা আর্কিটেকচার চিন্তা করতে পারি। এখন কারো কাজের জন্য সেই আর্কিটেকচারটা ডিফারেন্ট হবে, আরো আরো পার্ট যুক্ত হতে পারে বা আরো পার্ট ফেলে দিতে পারি। যেমন কারো যদি হয়তো বা প্রপার একটা এলএলএম নিজের ডাটা দিয়ে এমন ভাবে ফাইন টিউন করা যেটা যেই ফাইন টিউন ডাটাটা অ্যাকচুয়ালি অলওয়েজ প্রপার অ্যান্সার দিবে এবং লোকালি চলতেছে সাপোজ নিজের মেশিনে। সো তার হয়তো বা ইন্টার ডিরেকশনটা দরকারই হবে না, ডিসিশন রাউটারটাও দরকার হবে না, সে ডাইরেক্ট এআই এর কাছে যাবে, এআই তাকে প্রপার অ্যান্সার দিবে। এবং এটা হয়তোবা এমএল অপস দিয়ে যদি আমরা আহ, একটা প্রপার পাইপলাইন ক্রিয়েট করে রাখি, সেটা হয়তোবা রেগুলারলি ডাটা আপডেট হতে থাকবে, রেগুলারলি ডাটা ট্রেন্ড হতে থাকবে। সো এটা ওইভাবে আমরা চিন্তা করতে পারি। বাট সিম্পল একটা আর্কিটেকচার যেখানে আমার কোনো ডাটা ফাইন টিউন করা নাই, কোনো প্রপার আমাদের প্রপার ডাটা সেভড নাই, সেখানে আমরা এই আর্কিটেকচারটা ইউজ করতে পারবো। আচ্ছা, সো সিয়াম, আমার কথা শুনতেছো তাই না? জি জি জি, শুনতে পাচ্ছেন। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে লাইক এই যে আমার যে ফর এক্সাম্পল যে এই যে ফ্লোটা, তাই না? সো অনেক সময় দেখা যায় যে আমরা জানি যে তুমি মানে রকমারি হলো মাল্টি ল্যাঙ্গুয়েজ ডিল করে, তাই না? কারণ জি রকমারিতে জি তো জি কেউ বাংলিশে কোশ্চেন করতেছে, কেউ ইংলিশে কোশ্চেন করতেছে, কেউ বাংলাতে কোশ্চেন করতেছে। সো এই যখন আমার মাল্টি ল্যাঙ্গুয়েজ যায়, এই লেয়ারটাকে কিভাবে হ্যান্ডেল করা হয়? ওকে। এখানে রকমারির ক্ষেত্রে আমরা কি সলিউশনটা ইউজ করছি সেটা বলি। সো রকমারির ক্ষেত্রে মেইনলি আমরা ওপেন এআই এপিআই ইউজ করছি। ওপেন এআই এপিআই ইউজ করার ক্ষেত্রে আমরা তো জানি ফাংশন গুলো যে কল করার সিস্টেম, তো ওটা কল করার সময় আমরা
একটা প্রম্পট প্রোভাইড করতে পারি। হ্যাঁ, সো ওই প্রম্পটে অলওয়েজ কিছু গার্ডরেল রেস্ট্রিকশন দেওয়া থাকে। হ্যাঁ, ফার্স্টেই যেরকম যে তুমি একটা কাস্টমার কেয়ার এজেন্টের মতো কথা বলবা এবং তোমাকে বাংলা বা বাংলিশ বা যে ভাষায় কোশ্চেন করা হোক তুমি অলওয়েজ বাংলায় রিপ্লাই দিবা। সো এই গার্ডরেলটা সবসময় সব জায়গায় ভালো মতো কাজ করে না। হ্যাঁ, সো এটা হচ্ছে যদি আমরা কোনো ফাইন টিউন মডেল ইউজ না করি, সাপোজ আমরা যদি বাংলা মডেল ইউজ করি, বাংলা এলএলএম যেরকম বাংলা বার্ট একটা আছে, সেই বাংলা বার্টটা বাংলা, বাংলিশ এবং ইংলিশের জন্য অনেক ভালো কাজ করে। সো সেইখানে আমরা তখন মানে ওইখানে আমরা কোনো গার্ডরেল ছাড়া ইউজ করতে পারি, অথবা আমাদের এই প্রম্পটে এরকম একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে দিতে হবে যে ইনস্ট্রাকশনটা ওকে হেল্প করবে। সো বাট এটা প্রবলেম হচ্ছে যে এটা লং টাইম কনভারসেশনে প্রবলেম করতে পারে, যেরকম যদি অথবা হঠাৎ হঠাৎ প্রবলেম করতে পারে, যেটা এলএম এর প্রবলেম হয় যে হ্যালোসিনেট করে সে হয়তো বা আপনার কোশ্চেনে হিন্দি অ্যান্সার দিয়ে দিয়েছে বা চাইনিজে অ্যান্সার দিয়ে দিচ্ছে, বাট ম্যাক্সিমাম টাইমে এই গার্ডরেলটা দিয়ে কাজ হয়ে যাবে। বাট এখন সবচেয়ে বেটার হবে যদি নিজের একটা মডেল, হ্যাঁ, নিজের ডেভেলপ করা অথবা বাংলা কোনো মডেল নামিয়ে সেই মডেলটা নিজের ডাটা দিয়ে প্রপারলি ট্রেন করা থাকে, মানে প্রিট্রেন ছাড়া একবারে ফুল ক্লিন মডেল ট্রেন দেওয়া। আর সেটা যদি থাকে তখন সেটাকে আর কি ফাইন টিউন না, আমি বলতেছি একবারে ফুললি ট্রেন ফ্রম স্ক্র্যাচ, সেরকম যদি করা যায় সেটা ওই রকম প্রপারলি কাজ করবে। ওকে ভাই, আমরা তাহলে নেক্সটে গেলাম। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তুমি একটু রকমারির একটা এক্সাম্পল দেখাইতে পারবা? হ্যাঁ, আমি রকমারি এখন একটা এক্সাম্পল দেখাচ্ছি। আহ, তো করেন okay. ভাইয়া প্রেজেন্টেশনটা একটু হুম, ঠিক আছে। আমরা চ্যাটের অপশনে যাই। একটু জুম করবে? হুম, ঠিক আছে। লাইক হ্যালো, অথবা আমরা সালাম দিই, কি রিপ্লাই দেয়। সরি, এই যে ওয়ালাইকুম আসসালাম, এটা ক্যাশ থেকে এসেছে। এটা আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন, মানে ফিক্সড অ্যান্সার। আপনারা যদি ট্রাই করেন দেখবেন যে এরকম একটা অ্যান্সার দিয়েছে। ও, এটা সো হলো সবার জন্য কমন। হ্যাঁ, মানে ক্যাশ থেকে যেটা আসবে সেটা মোটামুটি কমন থাকবে। এখন হ্যালো দিলে সে ওইরকম একটা হ্যালোর মত, হ্যালোর এগেইনস্টের যে ক্যাশটা আছে সেটা থেকে হয়তো জানবে। আর হচ্ছে একটা কোশ্চেন করি, কোন একটা বই হয়তোবা আমরা কিনতে চাইতে পারি। আম, আমাদের নরমালি সব কমন হচ্ছে হিমু বা মিসির আলী। সাপোজ মিসির আলীর আমি একটা বই কিনতে চাই, মিসির আলীর সাপোজ বৃহন্নলা বই। বৃহন্নলা বইটির দাম কত, এরকম একটা কোশ্চেন হতে পারে। এখানে দেখবেন লিস্ট দিয়ে দিচ্ছে মিসির একটু আলী সার্চের। একটু জুম কমাইতে পারো, সমস্যা নাই। বেশি জুম করে ফেলছে তো। এটা আর কি, এক- একটু দাঁড়ান, জুমটা কমাই যাচ্ছে। হুম, এই যে দেখেন এখানে সে অনুসন্ধানের ফলাফল হিসেবে যেগুলা তার কাছে আছে সেই লিস্ট অনুযায়ী, সে সার্চ অনুযায়ী, এপিআই অনুযায়ী যে ডাটাগুলো পেয়েছে সেটা। হ্যাঁ, বা ডেলিভারিতে কতদিন লাগে, অথবা অর্ডার ট্র্যাকের জন্য অর্ডার ট্র্যাক জেনারেশন। এই যে এখানে কোথায় কিরকম চার্জ আসে, দূরবর্তী এলাকার জন্য হচ্ছে যা হয়, এগুলো ক্যাশ থেকে অ্যান্সার।
সো আমরা বলতে পারি আর কি যে এরকম করে আমরা দেখতে পারি যে কিরকম অ্যাকচুয়ালি আমাদের মানে ডাটা অ্যান্সার প্রোভাইড করতে হবে, সেরকম আমরা ওরকম অ্যান্সার যে ক্যাশে কি কি রাখবো বা কি কি অ্যান্সার আমরা বট থেকে নিয়ে আসবো, এপিআই কল করে নিয়ে আসবো, যা সেই কাজটা আমরা এখানে করতে পারি। আচ্ছা, এই জিনিসটা কিভাবে বুঝে, লাইক মানে সিস্টেম কিভাবে বুঝে যে এরকম কোশ্চেন আসলে তুমি ক্যাশ থেকে দিবা, এরকম কোশ্চেন আসলে তুমি চ্যাটবট থেকে দিবা, এরকম কোশ্চেন আসলে তুমি ডিরেক্ট ডাটাবেস থেকে দিবা, ওকে, এটা আমরা কিভাবে এই করি? হ্যাঁ এই জিনিসটা আমরা বুঝবো হচ্ছে ইন্টেন্ট যে ডিটেকশন পার্টটা ছিল আমাদের, সেই ইন্টেন্ট ডিটেকশন পার্টটা। তো ওকে। ইন্টেন্ট ডিটেকশন দিয়ে আমরা ইন্টেন্টটাকে ক্লাসিফাই যখন করতেছি, সাপোজ আমি 5টা ক্লাসের জন্য আমার ক্যাশ থেকে অ্যান্সার আসবে, বাকি 10টা ক্লাস আমার আসবে র্যাক র্যাক পাইপলাইন থেকে, অথবা বাকি কোনো একটা স্পেসিফিক ক্লাস থাকবে যেটা হলে হিউম্যান ইন্টারভেনশন লাগবে, যে এই কোশ্চেনের অ্যান্সার বট দিতে পারতেছে না বা বটের এখন পর্যন্ত ক্ষমতা হয়নি, তখন আমার তো হিউম্যান এজেন্টে ইনভলভ করতে হবে, তাই না? তো ওই সময়টা সে তখন ডিসাইড করবে। সো মেইনলি হ্যাঁ, ইন্টেন্ট ডিরেকশন নেট তার মানে নেট মানে ইন্টেন্ট ডিটেকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা এআই চ্যাটবট বিল্ডের ক্ষেত্রে, তাই না? মানে জি জি এটা জি যত ভালোভাবে আমি ক্লাসিফাই করতে পারবো, আমার ইন্টেন্ট গুলাকে, আমার অ্যান্সার গুলা খুব ভালোভাবে প্রপারলি, দিতে পারবো। হ্যাঁ যত হ্যাঁ, প্রপারলি আমি ক্লাসিফাই করতে পারবো তত প্রপারলি আমি ক্যাশটাকেও এনরিচ করতে পারবো, আমার র্যাক পাইপলাইনে মানে এই মডেলের উপর প্রেসার কম পড়বে। তো এটাকে আচ্ছা ফাইন আচ্ছা টিউন করলে বেটার অ্যান্সার আর কি আসবে। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা কিছু কোশ্চেনে যাই, কি বলো সিয়াম? থ্যাংক ইউ সো মাচ, মানে খুবই শর্টলি খুব সুন্দর করে বুঝাইছো। সো আমরা তাহলে একটা একটা কোশ্চেনে যাই, সেটা হলো যে জি ভাই। তারেক সুজাত ভাই কোশ্চেন করছে যে মাল্টি মডেলে যদি ইনস্ট্রাকশনটা ইজ অ্যাবাউট ক্রিয়েটিং এ সার্টেন অ্যাপ, চ্যাটবটটার আউটপুটটা কিরকম হবে? আর যদি অ্যাপ তৈরি করতে বলে আর কি। চ্যাটবট এখানে আপনি যদি ভাইয়া ক্লড অথবা ক্লডের যে ক্লড কোড বা আম, হিসাবে এখন আছে এআই এজেন্ট, এগুলো ইউজ করে থাকেন তাহলে দেখতে পাবেন, বা কার্সর ইউজ করে থাকেন তখন আহ, এটা দেখতে পাবেন যে ওরা কোডটা চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ আপনাকে কোড প্রোভাইড করতেছে। বাট স্পেসিফিক্যালি চ্যাটবটের জন্য, চ্যাটবট যদি আমরা করি সেটা কোন একটা সার্ভিসের জন্য এগেনস্টে করি, তো সো ও মাল্টি মডেল কোনো চ্যাটবট আপনাকে সাধারণত ও স্পেসিফিক কোড বক্সে কোড দেওয়া ছাড়া আর কিছু করার কথা না। বাট আপনি যদি চান যে আপনার আর স্পেসিফিক ফাইলেও চেঞ্জ এনে দিবে, সেটার জন্য আপনার ওইরকম সেপারেট টুল এটার সাথে কানেক্ট করতে হবে। ওকে, সো নেক্সট কোশ্চেনটা করছে হলো মডেল ট্রেন করার জন্য কি এক্সিস্টিং ডাটা সেট থেকেই নেওয়া হয়? হ্যাঁ ফাইন টিউন বা মানে ট্রেন করার জন্য ও সাধারণত এক্সিস্টিং ডাটা সেট থেকেই নেওয়া হয়। তাই যদি আপনার ডাটা সেট প্রপারলি না থাকে, তাহলে ডাটা প্রপারলি সেভ না থাকে, যে প্রিভিয়াস কনভারসেশন বা প্রিভিয়াস হিস্টোরি না থাকে, তখন আপনি অ্যাকচুয়ালি এরকম স্ট্রাকচার দিয়ে ফার্স্টে অথবা কয়েক মাস ইউজ করে সেখানে ডাটাগুলো কালেক্ট করে সেই ডাটাগুলো ক্লিন করে আপনি একটা ট্রেনিং স্ট্রাকচার দাঁড় করাতে পারেন, যেটা আপনার জন্য ইন্টারডিরেকশনটাকেও বা ব্যাক পাইপলাইনটাকে আর একটু বেটার সাপোর্ট দিবে। ওকে, ফাইন টিউনের কিছু টিপস বলতে পারো যে আসলে কোন বিষয়গুলো পড়াশোনা করতে পারে, এবং ফাইন টিউন আর র্যাগের মধ্যে ডিফারেন্সটা কি, এই দুটো আর কি। এই জিনিসটা, এই কোশ্চেনটা আমার কাছে অনেক সময় আসছে, মানে আমি নিজে অনেক সময় ফেস করছি এবং অনেকে আস্ক করতেও শুনছি। সো র্যাগ এর মেইন জিনিসটা হচ্ছে র্যাগটা অলরেডি কেউ একটা মডেল ট্রেন করে রাখছে, সেই মডেলটা আমি ইউজ করব, সেখানে আমি জাস্ট এটার মধ্যে ফাংশন কলিং হিসেবে এপিআই দিব, ঠিক আছে?
সো এপিআই দিয়ে হোক বা সার্চ দিয়ে হোক, আমি ডাটা হিসেবে কিছু ডাটা, মানে রিলেটেড ডাটা, কোশ্চেনের রিলেটেড ডাটা আমি এলএলএম কে দিব। এলএলএম টা ওই রিলেটেড ডাটাকে গুছিয়ে সে একটা প্রপার অ্যান্সার দিবে। সেটা হচ্ছে আমাদের র্যাগ। হ্যাঁ, এই জন্য হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, মানে ডাটা আমি কালেক্ট করব, তো সেটা ইউজুয়ালি ফাজি লজিক দিয়ে হবে। হ্যাঁ, এবং ওই ডাটাটা দিয়ে আমি মানে এমবেডিং বেস ডাটা কালেক্ট করে এই ডাটার ডাটাটা আমি প্রপারলি একটা অ্যান্সার হিসেবে দিব। হ্যাঁ, এই ডাটা কালেকশনের জন্য হচ্ছে রিট্রিভাল। আর ফাইন টিউনটা হচ্ছে আমি কিছু ডাটা সেট ক্রিয়েট করব, যেরকম কোশ্চেন অ্যান্সার হতে পারে চ্যাটবট টাইপের সিস্টেমের জন্য। এই কোশ্চেন অ্যান্সার গুলো আমি ক্রিয়েট করে সেটা দিয়ে মডেলের হয়তো বা লাস্ট লেয়ার, আর মানে চ্যাট চ্যাট সিস্টেম যদি হয় তাহলে আমি কোনো লেয়ার চেঞ্জ করবো না, জাস্ট লাস্ট এক লেয়ার বা দুই লেয়ার, বা এটার জন্য ট্রেনিং সিস্টেম আছে কিউ লরা, এইটা দিয়ে অ্যাডাপটিভলি ট্রেন করা যায় অল্প ডাটা দিয়ে। সো এভাবে করে ট্রেন করবো, সেটা হচ্ছে ফাইন টিউনের জন্য কাজ করবে। এই দুটা হচ্ছে মেইন ডিফারেন্স র্যাগ আর ফাইন টিউনের। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আরো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার, আচ্ছা, আরমান হোসেন সাহেব করেছেন। আসসালামু আলাইকুম, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বর্তমানে পাইথন শিখতেছি, ওওপি চলমান রয়েছে, ছোট ছোট প্রজেক্ট করতেছি। আমার মেশিন লার্নিং কি শেখা উচিত? আর শিখলে আমি কি কি কাজে প্রয়োগ করতে পারবো? একটা গাইডলাইন চাচ্ছি। এটাকে তুমি বলবো না আমি বলবো? এটা আপনি বললেই বেটার হবে, বিকজ আপনি বেশ কয়েকদিন ধরে শেখাচ্ছেন। তো আর সেটা হলো যে মানে আপনি পাইথন ওওপি শিখতেছেন, একটা পারপাস থাকতে হবে আপনার, বুঝছেন আমান ভাই? তো আপনি কোন পারপাসে শিখতেছেন? সো আপনার পারপাস যদি হয় যে আপনি ফিউচারে মেশিন লার্নিং সেক্টরে কাজ করবেন, তাহলে অবশ্যই মেশিন লার্নিং শেখা শুরু করবেন। এবং মেশিন লার্নিং তো আসলে একটা ব্রড এরিয়া, এবং এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি টপিক। আমরা মনে করি যে সিএসসি টপিক, আসলে ব্যাপারটা তা না। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই, প্রত্যেকটা সেকশনেই মেশিন লার্নিং ইউজ হচ্ছে অনেক। তো আপনাকে আগে চিন্তা করতে হবে, আচ্ছা আপনি কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ কাজ করবেন না কম্পিউটার ভিশনে কাজ করবেন, এগুলাকে আপনাকে ডিসাইড করতে হবে। যদি আপনি ইমেজ ভিডিও নিয়ে কাজ করেন, তখন আপনি কম্পিউটার ভিশন শেখা শুরু করেন। আর যদি আপনি টেক্সট ভয়েস নিয়ে কাজ করতে চান, তখন আপনাকে এনএলপি তে যেতে হবে। আসলে আলটিমেটলি আমাদের মানে পুরো ওয়ার্ল্ডে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সেক্টরটা এমন হয়ে গেছে যে আপনার মানে এই যে ডোমেইনটা সুইচ হয়। আজকে হয়তো আপনি এনএলপি নিয়ে কাজ করছেন, কালকে হয়তো আবার রিকোয়ারমেন্ট আসছে আমাদের ইমেজ ইমেজ নিয়ে কিছু একটা বানাইতে হবে, ঠিক আছে? সো আলটিমেটলি দুইটাতেই শিখতে হবে আপনাকে। কারণ কি, ওই ফুল স্টেক মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারই সবাই এখন চাচ্ছে। আপনি যদি ইউএসএ এর দিকেও চান, ইউএসএ তে বলা হয় আসলে এই সেক্টরটাকে ডাটা সায়েন্টিস্ট। তো দেখবেন যে তারা এনএলপি স্কিলও চাচ্ছে, আবার কম্পিউটার ভিশনেরও স্কিল চাচ্ছে, ঠিক আছে? সো আপনি আগে যে কোনো একটা দিয়ে শুরু করেন। বাট আমার কাছে যদি ইজি মনে করেন যে কোনটা দিয়ে ইজি, আমি অলওয়েজ চুজ করি এনএলপি থেকে, ঠিক আছে? যেহেতু টেক্সট ডাটা আমরা অলওয়েজ ইউজ টু পড়তে পড়তে দেখতে দেখতে, এই জন্য আমরা এটা নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এরপরে আপনি ইমেজ কম্পিউটার ভিশনে যেতে পারেন, তাই না? তাই না সিয়াম, রাইট? জি ভাই, আহ, যেটা যেটা ভালো লাগে আর কি, হয়তোবা এনএলপি ইউজ করলে মানে কম প্রেসারের, মানে কম খরচের কম্পিউটারের উপর দিয়ে ভালো কাজ করা যাবে। যেটা হয়তোবা ইমেজের জন্য একটু ডিফিকাল্ট হবে। সো স্টার্টিং এ ওটা দিয়ে একটা ইন্টারেস্ট যদি গ্রো হয়, তখন সে আহ, কি বলে নতুন কিছু ভেঞ্চার আর করতে পারবে অবশ্যই। স্নিগ্ধ ভাই, আপনার কোশ্চেনটা বোঝা যায় নাই, কাইন্ডলি আবার একটু করলে ভালো হয়। তো আমি মোহাম্মদ আতিক আকবর ভাইয়ের কাছে যাচ্ছি। আই এম এ স্টুডেন্ট, আই এম ওয়ার্কিং অন এ র্যাগ চ্যাটবট। আই এম আই এম এক্সিকিউটিং ইট ইন কোল্যাব T4 GPU। ওকে, এলএলএম ডিপ 6 7 বিলিয়ন প্যারামিটারের চ্যাট। ওকে, এটা ইউজ করছে। তাহলে হাউ ক্যান আই ইমপ্রুভ, না সে আসলে কিভাবে স্কোরটাকে ইমপ্রুভ করতে পারে? সো এটা তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো এভাবে তো ডিরেক্টলি বলা যাবে না, কিছু টিপস দিতে পারো আর কি। আহ, ভাই আপনাকে বলতে পারি যে কোলাব টি4 জিপিইউ তে 7 বিলিয়নের মডেলটা চালানো একটু ডিফিকাল্ট হয়ে যাওয়ার কথা। আপনার যেহেতু 7 বিলিয়ন, এটা
আমি নিজেই 1.5 বিলিয়ন মডেল এর একটা টেসলা 100 জিপিইউ এটাতে চালাইছি। এটাতে আমার ট্রেনিং মানে ফাইন টিউন, জাস্ট ট্রেনিংও না ভাই, ইভ্যালুয়েশনেই প্রবলেম ক্রিয়েট করতেছে। সো আপনার এই স্কোর যেই মানে যেই সাইজের মডেল এটা চালানোর জন্য, ট্রেন করার জন্য আপনার আরো ভারী কিছু লাগবে। না হলে এটা প্রপারলি মডেলটা ভিজুয়ালাইজ করতে পারবে না বা দেখতে পারবে না যে প্রপারলি ডাটা কিরকম আছে, বা সে নিজে আর কি পুরোটা বুঝতে পারবে না। এটার একটা ইস্যু থাকতে পারে। আপনি এই ফার্স্টে 1.2 বা 1.5 বিলিয়ন বা আরো ছোট মিলিয়ন লেভেলের মডেল নিয়ে আর কি একটু ট্রাই করে দেখতে পারেন। অথবা আরেকটু কাজ করতে পারেন যে নলেজ ডিস্টিলেশন, ওটাও করতে পারে, তাই না? হ্যাঁ, আহ, উম, ডিসকাশন করতে পারে। এ, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমি কুয়েন 1.5 মিলিয়ন মডেলটাই আমার 22 22 না সরি 32 জিবি টেসলা 100 জিপিইউ তে আমাকে চালাইতে কষ্ট হয়ে গেছে। মানে ওইটাকে সে পুরোপুরি ভিজুয়ালাইজ করতে পারতেছিল না, গার্বেজ ডাটা দিচ্ছিল। সো মানে আমার এক্সপিরিয়েন্সটা আর কি এটা বলে। এবার হুম, আচ্ছা, ওকে। সো তারেক সুজাত ভাই বলতেছে, ইফ দ্য কাস্টমার ইজ নট শিওর অ্যাবাউট হোয়াট হি ওয়ান্টস, হাউ ডাজ দ্য চ্যাটবট শর্ট লিস্ট দ্য কাস্টমার্স নিডস? লাইক সাজেশন দেওয়ার প্রসেসটা কি আসলে? আসলে মানে এটা আমি একটা মতামত দিতে পারি, কারণ এটা তো অনেক জি। অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো আসলে কাস্টমার যখন কোনো কিছু চ্যাট করতে আসে, মোস্ট অফ দ্য টাইম সে আসলে জানে যে সে আসলে কি লিখতে চাচ্ছে, অ্যাটলিস্ট যারা ওয়েবসাইটে চ্যাট করতে আসে। বাট অনেক সময় যেটা হয় যে মানে কিছু কিছু আপনি যদি হোস্টিংগারে যান, আমি লিখে দিচ্ছি কমেন্টে, হোস্টিংগারে, ঠিক আছে, হোস্টিংগারে কি করে তারা কিছু প্রথমে কিছু ক্যাটাগরি সেট করে দেয়, বুঝছো সিয়াম? যে জি। আপনি মানে কোশ্চেন করার আগে বলে যে আপনি কি ডোমেইন নিয়ে কোশ্চেন করতে চান, আপনি কি হোস্টিং নিয়ে কোশ্চেন করতে চান, মানে আগে ইন্টেন্টটা তাকে সিলেক্ট করতে হবে হুম। ফোর্সফুলি। ঠিক আছে, মানে এখন যেমন রকমারি কি করতেছে যে ইন্টারনালি ইন্টেন্টটাকে ক্লাসিফাই করতেছে, বাট হোস্টিং নিজের এর আবার কি করতেছে? কাস্টমার ওয়াইজ করতেছে। হ্যাঁ, হোস্টিং কি করছে, আগে কিছু সিলেক্ট বক্স দিয়ে দিচ্ছে যে আচ্ছা তুমি ডোমেইন সিলেক্ট করো, তাহলে ওই তখন জেনে যায় আসলে ও আমি তো তাহলে ডোমেইনের জন্য কোশ্চেন করব। তো যখন ও ডোমেইন সিলেক্ট করে তখন ওই রাউটটা পুরো ডোমেইন বেসড চ্যাটবটের দিকে চলে যায়, ক্লাসিফিকেশনটা আর কি। তো তখন ডোমেইন রিলেটেড কোশ্চেন গুলো আর কি চ্যাটবট অ্যান্সার করতে থাকে। তো এটা সিয়াম বলতে পারো, এটা হলো আমার একটা পরামর্শ আর কি। হ্যাঁ ভাই, আপনি যেটা বলছেন ওইটাই। এই যদি একেবারে নিউ কাস্টমার কোনো সাজেশন চায়, তো তাকে আমরা এরকম তার থেকে কিছু ডাটা কালেক্ট করার ব্যবস্থা করতে পারি। অথবা কেউ যদি মানে ওল্ড কাস্টমার বাট হঠাৎ করে সাজেশন চাইলো, সাপোজ কেউ যদি রকমারিতে ওল্ড কাস্টমার হঠাৎ করে সাজেশন চাইলো যে আমাকে এই কোন একটা বই সাজেস্ট করো, তখন এখানে একটা এপিআই বেসড কল থাকতে পারে, যে এপিআই বেসড কলটা তার প্রিভিয়াস হিস্টোরিটাকে এলএম কে দিল, যে সে লাস্ট 10টা বই এটা দেখছে, অথবা লাস্ট এই 5টা বই কিনছে, যে গত 3 মাসে সেই 5টা বই কিনছে, বা গত 3 মাসে সেই এই 10টা পেজ বইয়ের পেজ দেখছে, তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা সাজেস্ট করো। সো ওইভাবে করে সাজেস্ট করা যেতে পারে, ইনস্ট্রাকশন থাকতে পারে। ফাংশন কলিং ওয়াইজ এটা হচ্ছে র্যাক পাইপলাইনের ভিতরেই আর কি পড়বে। আশা করি ভাই অ্যান্সারটা পেয়েছেন। ওকে। সো স্নিগ্ধ ভাই কোশ্চেন করছে হলো, এলএলএম মডেলগুলোতে দেখা যায় বিভিন্ন রেস্ট্রিকশন আসে রেসপন্স জেনারেট করার ক্ষেত্রে, লাইক সাইবার সিকিউরিটি অথবা সেনসিটিভ ইনফরমেশনের ক্ষেত্রে। তো আমি যদি একটা এলএলএম মডেল আমার ডিভাইসে রান করে সেই এলএলএম কে কিভাবে জেল ব্রেক করা যায়, বাবারে বাবা, বা রেস্ট্রিকশন উঠিয়ে নেওয়া যায়, স্পেশালি আমি সাইবার সিকিউরিটির জন্য একটা পার্সোনাল রেস্ট্রিকশনলেস মডেল বানাতে যাচ্ছি, এটাই কেউ দিবে নাকি? And কোন আহ, ধরনের এটা রেস্ট্রিকশনের কথা বলতেছি? ভাই আপনি যদি ওলামা ইউজ করে থাকেন বা কাস্টম যদি জেল ব্রেক মডেল আপনাকে কেউ ওপেন সোর্সে দেওয়ার কথা না। কিছু না কিছু গার্ডরেল থাকবেই। এই এখন গার্ডরেল ছাড়া চ্যাট মডেল সাধারণত কেউ পাবলিশ করে না, কজ যেহেতু বড় কোম্পানি গুলাই সাধারণত এগুলো পাবলিশ করে, যেরকম কোয়েন বলেন,
বা লামারটা বলেন বা গ্রক বলেন, সবগুলাই তো ওপেন সোর্সের এগুলা। আম, আপনার নিজের এই ডাটা দিয়ে ট্রেন করানো লাগবে। আপনি যদি নিজে ডাটা সেট ক্রিয়েট করে ফাইন টিউন করতে পারেন, সেই ডাটা দিয়ে আপনি ট্রেন বা ফাইন টিউন করে মডেল ফাইন টিউন করতে পারেন, সেটা আপনার জন্য অ্যাকচুয়ালি কাজ করবে যে জেল ব্রেক অবস্থায়, রেস্ট্রিকশনলেস। আর এটার জন্য আরো যেটা সাজেশন দিব হচ্ছে কিছু রিসার্চ পেপার পড়তে পারেন। লাইক এই বর্তমানে এই যে জেল ব্রেক করার জন্য আসলে কি কি নিয়ে রিসার্চ ওয়ার্ক হচ্ছে, তারা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই। করলে আপনি আরো একদম লেটেস্ট আইডিয়া গুলা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। যে রিসার্চাররা আচ্ছা, কিভাবে জেল ব্রেক করতেছে। ওকে। সো খাইরুল কবির ভাই কোশ্চেন করেছে। খাইরুল কবির আমাদের স্টুডেন্টই আর কি, খুব ভালো পারফর্মার। সো এনএলপি কম্পিউটার ভিশনের ক্ষেত্রে জব পাওয়ার জন্য কি কি শিখতে হবে, রিমোট জব কিংবা ফুল টাইম জবের ক্ষেত্রে বলবেন দয়া করে। এমএল ইমেজ প্রসেসিং কাজ মোটামুটি জানি। সো আমি একটু বলি সিয়াম ভাইয়ের রেফারেন্সে, মানে এই অ্যান্সার দিব না। সিয়াম ভাই কিন্তু রিসার্চ সেক্টরও কাজ করতেছে, আবার জবও করছে। সো ওনার বোথ এক্সপিরিয়েন্স আছে। সো আই থিঙ্ক হি ইজ দ্য রাইট পারসন টু অ্যান্সার দিস কোশ্চেনস। ভাই একটু প্রশংসা করে ফেললেন নাকি? আমি সাজেস্ট করব রিসেন্টলি যে এমএল অপসটা শিখতে। এমএল অপস মানে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি এরকম যে শুরুতে আমার একটা মানে ট্রেনিং প্রসেস থাকবে। মানে এমএল এ আমরা জানি যে এনএলপি হোক কম্পিউটার ভিশন হোক আমাদের একটা ট্রেনিং প্রসেস থাকবে, তারপরে মডেলটা লাইভে যাবে, মডেলটা লাইভ থেকে অ্যান্সার ক্রিয়েট করবে অথবা তার প্রেডিকশন ক্রিয়েট করবে, সেটা যে কোনো রকমই হতে পারে। সো এমএল অফস্টার জিনিসটা হবে, এই প্রসেসটা পুরোটা অটোমেটিক, যে 3 মাস পর পর ডাটা কালেক্ট হবে, ডাটা এক জায়গায় কালেক্ট হবে, 3 মাস পর পরে ডাটা লেভেলিং হবে বা অ্যান্সার দিয়ে যেটা লেভেল হচ্ছে, মানে প্রেডিকশন দিয়ে যেটা লেভেল হচ্ছে সেটাকেই হিউম্যান একটা প্রসেস যাবে, তারপর সেটা অটো ট্রেন হবে, ট্রেন হয়ে নতুন মডেলটা যদি ভালো পারফর্ম করে মানে টেস্ট অনুযায়ী সেইটা আপলোড হবে বা আগের মডেলটাই থাকবে। এই ফুল প্রসেসটা যদি কেউ জানে তার জন্য হেল্পফুল হবে। এবং আমি সাজেস্ট করব পাইথনের সাথে সাথে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড এন্ড সম্পর্কে কিছু যদি আইডিয়া থাকে বা ক্লোজলি রিলেটেড ল্যাঙ্গুয়েজ, যেরকম ফ্রন্ট এন্ডের জন্য অনেক জায়গায় রিঅ্যাক্ট ইউজ হয়, কিছু যদি আইডিয়া থাকে তাহলে এটা হেল্পফুল হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এলএলএম ফাইন টিউনের স্টেপ গুলো মানে আমরা আলোচনা করছি আল ইমাম ভাই। সো সিংধু ভাই আবার কোশ্চেন করছে যে ইজ ইট পসিবল টু লার্ন মেশিন লার্নিং, সিভি, ডিপ লার্নিং অ্যান্ড দিস প্রজেক্ট থ্রু এআই? আসলে সবই তো এআই। আপনি মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, এগুলো সবই এআই এর আন্ডারে। আর অবশ্যই আপনার কম্পিউটার ভিশনও এলএলএম ইউজ হয়, এনএলপি তেও ইউজ হয়, রাইট? হুইচ ওয়ান ইজ বেটার, কম্পিউটার ভিশন, এনএলপি ফর রিসার্চ অ্যান্ড ফিউচার জব সেক্টর? সিয়াম তো দুইটাতেই কাজ করছো। জি, এখন তো আর একটু ডিফারেন্ট সেক্টরে, মানে ডিফারেন্টলি রিলেটেড সেক্টরে কাজ করছি। আমার স্টার্টিং হয়েছে কম্পিউটার ভিশন দিয়ে। কম্পিউটার ভিশন দিয়ে আমি ডিপ লার্নিং বলেন এটা শিখছি প্রসেস। এরপরে এনএলপি নিয়ে কাজ করছি ওয়ার্ক সেক্টরে। বাংলাদেশে এমএল ইঞ্জিনিয়ার হিসেবে যেখানে জব করছি আমার মেইনলি এমএল নিয়ে এনএলপি নিয়ে কাজ করা হয়েছে। এখন রিসার্চের কাজও করছি আমি, হচ্ছে এনএলপি এবং ভীষণ রিলেটেড সেক্টরে, লাইক ওয়্যারলেস কমিউনিকেশন, এজ কমিউনিকেশন, মানে এগুলাতে। সো সব আমি বলবো সবগুলাতেই ফিউচার ভালো আছে, এবং যেটা দিয়ে শিখবেন সেটা একটু ভালো করে শেখার ট্রাই করবেন। আমি জানি যে শিখার কোনো আসলে লিমিট নাই, বাট তারপরও চেষ্টা করব যে আমি যতটুকু জানি সেটা জানি একটু ক্লিয়ারলি জানি, এটাই হচ্ছে মেইন কথা। ওকে। সো খাদিজা আরিফিন মিম আপু বলতেছেন, আমি একটা মোবাইল অ্যাপের উপর কাজ করতেছি, বাচ্চাদের নিয়ে একটা এডুকেশনাল গেম বানাচ্ছি। আমি এখন এখানে কিছু এআই অ্যাড করতে চাইতেছি। আমার টিচার বলেছে চ্যাটবট অ্যাড করতে। বাচ্চারা র্যান্ডম কোশ্চেন করবে আর সেটার উত্তর আসবে। এখন এটা ইমপ্লিমেন্ট করতে আমাকে কি কি টপিক শিখা লাগবে? এই যে এখানে দেখেন যে টপিকগুলো লেখা আছে, লাইক আপনি যদি একদম বেসিক থেকে শিখতে চান, অবশ্যই তো আপনাকে পাইথন প্রোগ্রামিং আগে জানতে হবে,
দেন আপনি কি করবেন যে আপনি হলো মেশিন লার্নিং এর যে ফাউন্ডেশন কনসেপ্ট গুলো শিখবেন, দেন ডিপ নিউরাল নেটওয়ার্ক যে ফাউন্ডেশন, ব্যাক প্রপাগেশন কিভাবে কাজ করে, দেন আর কি আপনি ট্রান্সফরমার, অ্যাটেনশন মেকানিজম এগুলা শিখে দেন আপনি জেনারেটিভ এআই এর এলএলএম মডেল গুলো এক্সপ্লোর করবেন। ঠিক আছে, যে আপনার বাচ্চাদেরকে যে টপিক গুলো শিখাচ্ছেন ওই টপিক গুলো রিলেটেড কাজ করার জন্য যে সকল এলএলএম মডেল গুলো আপনার ইউজ করা উচিত ওগুলো আপনাকে ফাইন টিউন করা শিখতে হবে। সিয়াম, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর? আম, এটা তো হচ্ছে একটু লং টার্ম, ভাইয়ের অ্যান্সারটা লং টার্মের জন্য। যদি শর্ট টার্মে ট্রাই করতে চান তাহলে আপনার অ্যাটলিস্ট পাইথনের পাশে এই ব্যাকএন্ড দিয়ে এ, আম, ওরকম গার্ডরেল বেসড মডেল বানিয়ে সেটা টেস্ট করে করে আপনার দেখতে হবে যে প্রপার ডাটা দিয়ে এক পাইপলাইনের ভিতরে ওভাবেও ডেভেলপ করতে পারবেন। বাট প্রপারলি অ্যাকচুয়ালি হচ্ছে নিজের কাস্টম মডেল ডেভেলপ করাটা আমি বলবো ভালো কাজ আর কি। কারণ এখানে তো অনেক এক্সপেন্স যায় আর কি, তাই না? হ্যাঁ, আচ্ছা, সো আরো 2-3টা কোশ্চেন করে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আমি অনেকেই সেম একটা কোশ্চেন করছে, ওইটার জন্য আমার আমি একটু শেয়ার করতে চাই। ঠিক আছে, আমি একটু শেয়ার করি, জি তুমি একটু জি জি জি। শেয়ার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আম, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সো অনেকেই বললেন যে আপনারা অনেকেই শিখতে চান, যেমন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনেকে মেসেজ করেছেন যে বেসিক থেকে কিভাবে শেখা যায়। সো আপনি যদি ধরেন যে আমাদের প্ল্যাটফর্মে আন্ডারে শিখতে চান, ফর এক্সাম্পল আপনি যদি কম্পিউটার ভিশন শিখেন, তো কম্পিউটার ভিশনে আমাদের একটা 5 মাসের ক্যারিয়ার পাথ আছে আর কি। ঠিক আছে, তো এখানে কম্পিউটার ভিশনের একদম বেসিক থেকে শেখানো হয় ইমেজ প্রসেসিং, টেনসরফ্লো, পাইটর্চ, ডাটা সেট আপ অ্যান্ড লোডার, জেনারেটিভ এআই অ্যান্ড ডিফিউশন মডেল, তারপর মডেল ডিজাইন, তারপর বিভিন্ন ধরনের অ্যালগোরিদম, ক্লাসিফিকেশন, সেগমেন্টেশন, সেলফ সুপারভাইজ, কন্ট্রাস্টিভ, স্টাইল ট্রান্সফার, ডিফিউশন মডেল। সে মোটামুটি আপনি একটা মানে ভালো একটা সিলেবাস হয়, এবং এই সিলেবাসটা হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কারণ কি আমাদের এই সিলেবাসটা যিনি বানাইছেন উনি হলো ফাহিম ভাই, আমারও ওস্তাদ, আই থিঙ্ক সিয়ামেরও আমার ওস্তাদ। হ্যাঁ, আহ, সিয়াম ফাইন ভাইয়ের হাত সিয়াম ধরে সিয়াম আমরা ভাইয়েরও। সব শিখে আছি। সো ফাহিম ভাইয়ের হাতে সিলেবাস করা, আর ফাহিম ভাই হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজ করে মোটামুটি, আলহামদুলিল্লাহ। সো এটা আপনি যদি কম্পিউটার ভিশনে স্কিল করতে চান তাহলে এটা জয়েন করতে পারেন। আর যদি আপনি এনএলপি তে স্কিল গেইন করতে চান, আমাদের এনএলপির উপর ফুললি একটা রোড ম্যাপ আছে। ঠিক আছে, সো 5 মাসের একটা রোড ম্যাপ, যেখানে আমরা ডাটা কালেকশন প্রসেস থেকে তারপর কিভাবে টেক্সট প্রসেস করবেন, সিস্টেমকে কিভাবে ডিজাইন করবেন, বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম এনএলপি তে কিভাবে ইউজ হয়, তারপর ডিপ লার্নিং মডেল গুলা, জেনারেটিভ এআই, তারপর আমরা 5 থেকে 6টা প্রজেক্ট করি, এখানে আমরা ছোট ছোট চ্যাটবোট বানানো শিখাই। ঠিক আছে, বিভিন্ন ধরনের, এবং আমরা এখানে ফাইনালি আমরা যে ল্যাংচ্যাং ফ্রেমওয়ার্কের কাজগুলো দেখাই। আর ফাইন টিউনের কাজ তো এটা তো অবশ্যই দেখানো হয়। ঠিক আছে, এবং আপনার যেগুলো প্যারেন্ট বলতে মডেল বলতে বোঝাচ্ছি যে যেগুলো লার্জ, ভেরি লার্জ মডেল, ওগুলাও কিভাবে আপনি ডিপ্লয় করবেন, প্লাস হলো যে আপনি ওইটাকে কাস্টম করে কিভাবে ফাইন টিউন করে কাস্টম একটা মডেল কিভাবে ডেভেলপ, ওইটাও আপনাকে শেখানো হবে ইনশাল্লাহ। তো আমাদের এটা 7 নম্বর ব্যাচ, এই যে মে মাসের ফার্স্টের দিকে শুরু হবে। আর অনেকে রিসার্চ ওয়ার্ক করতে চান, আমাদের দেখা যায় যে আমাদের অনেক স্টুডেন্টরা আমাদের সাথে রিসার্চ ওয়ার্ক করে। ঠিক আছে, সো আপনারা চাইলে ওই রিসার্চ ওয়ার্কের জন্য আমরা কোনো এডিশনাল পেমেন্ট নেই না। ঠিক আছে, এডিশনাল পেমেন্ট নেই না, বাট কেউ যদি করতে চায় তখন আমরা তাকে গাইডলাইন দেই, এবং আমরা ধরেন যে বিভিন্ন বাইরের দেশের রিসার্চ ল্যাবের সাথে আমাদের কোলাবোরেশন আছে। ঠিক আছে, সো কোলাবোরেশন আছে, ওই কোলাবোরেশন গুলাতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ইনভলভ করি। ঠিক আছে, সেইভাবে আমরা কি করতে পারি, আমাদের স্টুডেন্টদের রিসার্চ ক্যারিয়ারে আমরা হেল্প করতে পারি। আর আমাদের আলাদা জব গাইডেন্স গ্রুপ আছে, ওই জব গাইডেন্স গ্রুপ থেকেও আপনি ইনশাল্লাহ সবসময় হেল্প পাবেন। ঠিক আছে,
সো এরপরে আরেকটা কোশ্চেনে চলে যাই। মেডিকেল কনসাল্টিং চ্যাটবট ফর বাংলাদেশি ইউজার্স, কাইন্ডলি হুইচ এলএলএম ফাইন টিউনিং অ্যান্ড ল্যাংচেইন এটসেট্রা, হাউ মাচ ইনভেস্টমেন্ট ইট রিকোয়ার্ড ফর এ বাংলা মেডিকেল এলএলএম। আচ্ছা, বাংলা মেডিকেল এলএলএম এর জন্য কেমন ইনভেস্টমেন্ট দাও, এটা তো অনেক দরকার। তো এবং অনেক সেনসিটিভ একটা চ্যাটবট, তাই না সিয়াম? মেডিকেল সেক্টরে হ্যাঁ, যখন আমরা কাজ করব। মেডিকেলের ডাটাটা এটা প্রপার হিউম্যান গাইডেন্স ছাড়া, মানে ডাক্তারদের সাথে বসে ডাটা সেট এটা ঠিক করা লাগবে, এরকম ডাটা সেটটা ইউজ করা যাবে। এবং আম, আমি বলবো এটার গার্ডরেলটা অনেক স্ট্রং হতে হবে, বিকজ মেডিকেলে একটা রং অ্যান্সার মানে হচ্ছে মানুষের অনেক চিন্তার কারণ হতে পারে। এই যে হয়তো কেউ কিছু ডেসক্রিপশন দিয়ে দিল যে আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে, বাট এলএলএম এখন ভুল একটা অ্যান্সার দিয়ে দিল, অথবা তার এটা হয়নি। তো ডিটেকশনের জন্য আমরা ওইটা সাজেস্ট নাই করবো এখনই, অথবা আম, আরো ডিপে বা আরো কি বলে, এই যে আরো ইনফরমেশন কালেক্ট করে, যেরকম হতে পারে যে আহ, যে ছবি, যে হাড়ের ছবি বা মানে এক্স এর ছবি বা এমআরআই এর ছবি, এগুলা একসাথে করে তখন হয়তো বা ডিসিশন একটা দিতে দেওয়া যেতে পারে। বাট তাও এটা অলওয়েজ মানে হিউজ কস্টের ব্যাপার আর কি। আচ্ছা, তো একজন কোশ্চেন করছে, স্ক্র্যাচ থেকে একটি এলএলএম মডেল তৈরি করতে গেলে কোন কোন ধরনের বিষয়সমূহ জানা লাগে এবং এর জন্য হার্ডওয়্যার সাপোর্ট কেমন প্রয়োজন মিনিমাম 1 বিলিয়ন প্যারামিটারের জন্য? ওকে, মিলিয়ন মিনিমাম 1 বিলিয়ন প্যারামিটারের জন্য ইউজুয়ালি আমি সাজেস্ট করব ভালো মানের একটা জিপিইউ, যেটা ভালো মানে 1 বিলিয়ন প্যারামিটার ইনফারেন্স মডেল হয়তো বা লোড দিতে পারে, বাট সেটা যদি প্রপারলি ট্রেন করতে না পারে তাহলে পসিবল না। তো অ্যাটলিস্ট টেসলা 100, আই মিন ডাটা ডাটা ট্রেনিং এর মানে ডাটার জন্য যে জিপিইউ গুলা সেগুলো ইউজ করলে ভালো হয়, অথবা মাল্টি জিপিইউ সেট আপ হতে পারে, যেমন তিনটা 30 বা দুইটা 30 সিরিজ এরকম জিপিইউ একসাথে করে এ, আহ, সেই মানে মেশিন হিসেবেও সেটাকে ইউজ করা যেতে পারে। আর স্ক্র্যাচ থেকে এলএলএম ট্রেন করার জন্য ফার্স্টে চিন্তা করতে হবে আর কি, এই অ্যাটেনশন মডেল কিভাবে কাজ করে। আম, এটার জন্য আহ, মানে অ্যাটেনশন মডেলটা শিখে সেই অ্যাটেনশন মডেলের উপর বেস করে, যেরকম পার্ট সবচেয়ে কমন এবং সবচেয়ে ছোট মডেল, সেটাকে যদি আমরা আম, আহ, নিয়ে সেটার উপরে এম, আমরা লেয়ার অ্যাড করে বা মাল্টি মডেল করে, মাল্টি মডেল না আই মিন যে মডেলটাকে আর একটু বড় করে প্যারামিটার বাড়ে, তারপরে আমরা স্ক্র্যাচ থেকে এলএলএম করে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ। সো এটা আমাদের লাস্ট সেশন, মানে এরপর আর কোনো কোশ্চেন নিব না। তারপর যে আর কোনো কোশ্চেন থাকলে আমরা হলো গ্রুপে আসি, গ্রুপে আমরা অ্যান্সার দেবো ইনশাল্লাহ। সো জাস্ট খালি শর্টলি বলে দিও সিয়াম, থ্যাংক ইউ সো মাচ তোমার সময়ের জন্য আসলে। সো এজেন্টিং এআই নিয়ে একটু আইডিয়া দিতে পারো, ঠিক আছে? সো এজেন্টিং এআই। এজেন্টিং এজেন্টিং এআইটা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা আপাতত একটু গিমিক পর্যায়ে আছে, এখনো প্রপার স্ট্রাকচারে যায়নি। বিকজ এটা অ্যাকচুয়ালি এরকম করছে যে আমি একটা কোশ্চেন করলাম, আমি বললাম যে আমাকে একটা ওয়েব বানিয়ে দাও, আমাকে একটা অ্যাপ বানিয়ে দাও, বা আমাকে একটা আহ, একটা জিনিস বানিয়ে দাও, তো সে ওরকম পুরো জিনিসটা বানিয়ে দিবে। এবার এই জিনিসটা বানানো হলে আমি বুঝবো না যে ভিতরের কাজটা কিভাবে হচ্ছে। সবচেয়ে বেস্ট হবে এআইটাকে এইভাবে ইউজ করা যে আমি একটা অ্যাপ বানাতে চাই, এই অ্যাপটা এরকম কাজ করবে, এরকম ইনপুট দিবে, এরকম আউটপুট দিবে, আমি জানি এখন এর ভিতরে আমি কিভাবে কিভাবে কাজ করতে পারি। তো সে হয়তো একটা আইডিয়া দিবে। তো আইডিয়াটা আপনার হয়তো পছন্দ হতে পারে বা নাও হতে পারে, বা আপনি বলতে পারেন যে আমি এইখানে এটা তাহলে কেন দরকার, এটা দরকার নেই, বা এখানে তুমি এটা দাও নাই কেন, এটা অ্যাড করো। তো এরকম একটা আর্কিটেকচার ডেভেলপ হলো, এবং পার্ট বাই পার্ট নিজে কাজ করা বা টিম নিয়ে কাজ করা। সো এজেন্টিং এআইটা এখনো ওই লেভেলে যায়নি যে সে নিজে নিজের ভুল চেক করে সেটাকে সলভ করবে।
এই জন্য আপনার যদি ফায়ারশিপ চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল আছে, এদের ভিডিও গুলো একটু দেখতে পারেন। কেন ওরা এটা নিয়ে রেগুলারলি কথা বলে যে এজেন্টিক এটা কিভাবে কাজ করছে বা কেন এটা এভাবে কাজ করা উচিত না। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই তাহলে ভাই। আচ্ছা, নেক্সট হলো এনএলপি নিয়ে থিসিস করার জন্য গাইডলাইন। এটা আমি শর্টলি বলি। আসলে থিসিসটা এনএলপি নিয়ে না, আপনি থিসিসটা কোনো একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হতে হবে, লাইক সাইবার সিকিউরিটি অথবা হেলথ সেক্টর। তো এটা আগে চুজ করবেন, ঠিক আছে? এবং লাইক আগে আপনাকে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে, ঠিক আছে? তো এটা অনেকভাবে হইতে পারে, যেমন আমরা রিসেন্টলি কাজ করতেছি সাইবার সিকিউরিটি নিয়ে, যেখানে আমরা মডেলটার নাম আমার মনে নাই, ওই মডেলটাকে কাস্টম করে আমরা এক্সিস্টিং রেজাল্টটাকে ইমপ্রুভ করতেছি, ঠিক আছে? তো আমরা হলো এসকিউএল ইনজেকশন ডিটেকশন নিয়ে কাজ করতেছি। তো সাইবার সিকিউরিটিতে এনএলপি প্রচুর ইউজ হয়, ঠিক আছে? কারণ কি, আপনার সাইবার সিকিউরিটি পুরোটাই, আপনি যদি এআই ইউজ করতে চান এনএলপি লাগবেই, ঠিক আছে? কারণ সবই তো আসলে আপনি টেক্সট থেকে ভেরিফাই করতেছেন। আহ, আর গাইডলাইন তো অলরেডি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, ইনোভেটিভ স্কিলসে, ওইটা আপনি নিজেও সেলফ স্টাডি করতে পারেন। আর যদি আপনি চান যে আমাদের গাইডলাইন্সে থাকবেন, তাহলে ইনশাল্লাহ এনরোল করতে পারেন। আচ্ছা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে এআই ইঞ্জিনিয়ারিং এ এমএস করার জন্য কি কোন কোন স্কিল ডেভেলপ নেওয়া দরকার ব্যাচেলর থেকে, কি বলো? কোডিং শিখতে হবে ফার্স্ট অফ অল, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড টাইপের কোডিং ডেভেলপমেন্টের কাজ করতে হবে, এবং এর বেসিক থেকে শিখতে হবে মেশিন লার্নিং, গ্রেডিয়েন্ট এন্ড ক্যালকুলেশন, ব্যাক প্রপাগেশন, কেন ব্যাক প্রপাগেশন হচ্ছে, কিভাবে লস ক্যালকুলেট করা হবে, কিভাবে গ্রেডিয়েন্ট এক্সপ্লোডিং অফ করা হবে, বা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট কিভাবে সলভ করতে হবে। সো এগুলা শিখতে হবে। এবং ভাইয়ের ইনোভেটিভ স্কিলস এর অলরেডি কোর্স ডেভেলপমেন্টে আছে, সেই কোর্সটা আপনি একটু ফলো করতে পারেন, বা এখানে তো ফ্রি ভিডিও আছে, সেগুলো দেখে এ, নিজের আইডিয়া নিতে পারেন যে ইন্টারেস্ট লাগছে কিনা, তারপরে আপনি নেক্সট স্টেপে যেতে পারেন আর কি। সো এআই দিয়ে কি কমপ্লিট একটা ওয়েবে বানানো পসিবল? এটা তো অলরেডি অ্যান্সার করে দিছে এজেন্টিক এআই তে, তাই না? জি জি। আচ্ছা, তারপর মেশিন লার্নিং ডাটা সায়েন্স হায়ার স্টেজের জন্য কোন কোন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে হবে? আমি আপাতত পাইথনটা ভালোভাবে এক্সপার্ট হন, ঠিক আছে? পাইথনটাই মেইন মেশিন লার্নিং। হ্যাঁ। আর হলো, আচ্ছা, লাস্টের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই। এমসিপি সার্ভার রিসেন্টলি যেটা পপুলার হচ্ছে, প্রোটোকলটা আর কি, নো কোড লো কোড প্রোটোকল আর কি, ঠিক আছে? সো এইগুলোর অ্যাডভান্স ইউজ কেস গুলা বলেন, সাথে অটোমেশন সেটআপ, একটা এআই এজেন্ট বিল্ড করার মেকানিজমটা কি? আমি কি এআই টুল ইউজ করে ফুল একটা এআই এজেন্ট এমসিপি সার্ভার বানাতে পারবো? লার্জ স্কেলে মনে হ্যাঁ, হয় এখনো হয় নাই। লার্জ স্কেলে লার্জ স্কেল আমি বলতেছি, আপনি যদি চান যে এনসিপি সার্ভার বানাতে, সেটা আপনি ডেভেলপ করতে পারবেন। এখন এমসিপিটা মেইন কাজটা হচ্ছে একটা ফাংশন কলিং হচ্ছে। হ্যাঁ, হয়তোবা আপনি একটা এপিআই কিনে সেই এপিআইটা ইউজ করে, বা লোকালি যদি ওলামা দিয়ে একটা এপিআই ইউজ করে সেই মানে একটা মডেলকে কল করতেছেন। সো মডেলটা ফাংশন কলিং যদি করে, ওইখান থেকে ফাংশন কলিংটা হচ্ছে বিভিন্ন সে নিজের ভিতরে ডাটা সার্চিং হতে পারে, বা অন্য কোনো কাজের জন্য ফাংশন কলিং করতে পারে। সেই কাজটাই আপনি এই এমসিপি সার্ভারে যদি দিয়ে দেন, মানে হচ্ছে ওপেন এর কাছে দিয়ে রাখতেছেন যে তুমি এরকম কোশ্চেন হলে এরকম ফাংশন কলিংটা করবা, বা এই কোশ্চেনটা হলে এরকম ফাংশন কলিংটা করবা, এইটাই আর কি। ওরা এটাকে নতুন নাম দিছে আর কি, মানুষজন লোকালি করে, যে ওদের থেকে এপিআই নিয়ে আমি নিজে একটা ফাংশন কলিং সিস্টেম দাঁড় করে রাখলাম। বাট এটা যদি আপনি ওদের কাছে দিয়ে রাখেন, তখন আর কি ওই এমসিপি সার্ভার হবে, এরকম আর কি মেনলি কাজ। এবং এটা বাংলাদেশেও ইউজ হচ্ছে। রিসেন্টলি আমাদের কমিউনিটির এক স্টুডেন্ট রিয়াদ নাম, তো সো রিসেন্টলি সঠিকে এটা জয়েন করছে। তো আমাকে আমাকে রিসেন্টলি বললো যে ভাই আমাদের রিকোয়ারমেন্ট চলে আসছে যে এখন এমসিপি সার্ভার ইউজ করে কাজ করতে হবে। আর তখন আমাকে বলে যে ভাই এতে কি আমার স্কিল গ্যাপ হবে না? ওই যে স্কিল গ্যাপের কিছু নাই, তুমি বাসায় বসে অন্য কিছু ডেভেলপ করবা, বাট যেহেতু কোম্পানি রিকোয়ারমেন্ট, তুমি আজকে অন্য কোম্পানিতে যাবো, দেখবা যে সেম রিকোয়ারমেন্ট হয়তো আরো আসতে পারে। তো শিখে রাখতে তো সমস্যা নাই। সো অবশ্যই এটা ভালো একটা অপরচুনিটি আছে আর কি, ঠিক আছে? জি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই আর কি। সো আশা রাখি সকলেই এনজয় করেছেন। সো
এবং আমাদের প্রতি সপ্তাহে এবং মাসে কমপক্ষে 2টা এরকম ওয়েবিনার হয়। আজকে আমরা অনেকদিন পরে লাইভ ওয়েবিনার আসি। ইন জেনারেল আমাদের প্রাইভেট গুগল মিটে ওয়েবিনার হয়। তো থ্যাংক ইউ আসলে সিয়াম, অনেক ধন্যবাদ। তুমি কয়েকদিন পরে আয়ারল্যান্ডে চলে যাবে, অনেক ব্যস্ত আছো, ইনশাল্লাহ দোয়া করি যে তুমি যেন সহি সালামতে পৌঁছাইতে পারো। এবং এটা বলে রাখি যে সিয়াম কিন্তু আমাদের সামনের এনএলপি ব্যাচে লিড ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে। তো আমাদের প্রত্যেকটা ব্যাচে মাল্টিপল ইনস্ট্রাক্টর থাকবে, বাট নেক্সট ব্যাচে লিড ইনস্ট্রাক্টর হিসেবে সিয়াম আমাদের সাথে জয়েন করতেছে। তো আমরা আসলে খুবই আনন্দিত যে তোমার মতো এক্সপিরিয়েন্সড একজন ইঞ্জিনিয়ার আমাদের টিচার পুলে পেয়ে আর কি। ঠিক আছে, তো আশা রাখি আপনারা যারা এনএলপি নিয়ে ঘাটাঘাটি করতে চান অবশ্যই জয়েন করতে পারেন, একটা ভালো জার্নি হবে ইনশাল্লাহ। তো সিয়াম, তুমি ইনশাল্লাহ বলে সবার কাছে একটা সাজেশন দিয়ে চলে যেতে মানে আমরা বিদায় নিতে পারি। ওকে, থ্যাংক ইউ। আজকে আপনার সাথে সবার সাথে আর কি এটা নিয়ে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে, বিকজ আমি এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আমি একটা কোনো কিছু শিখলাম নতুন কিছু বা আহ, পুরানো জিনিসও যখন আমি এক্সপ্লেন করি আরেকজনের সাথে কথা বলে এটা নিয়ে, তখন অনেক আইডিয়া আসে, অনেক কিছু জানা হয়, অনেক ধরনের কথা হয়। তাই, তো থ্যাংক ইউ ভাই। আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কদিন পরেই ফ্লাইট আর কি। আহ, ইনশাল্লাহ যেহেতু নেক্সট ব্যাচে আসতেছি আমি, তো সবার সাথে যারা যারা জয়েন করবে তাদের দেখা হবে। থ্যাংক ইউ। ওকে, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।